নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজকে দ্য গালওয়ান কন্ট্রোভার্সি এক্সক্লুসিভ। দিল্লির ক্ষমতার করিডোরে যখন বিলাসিতার হাওয়া বয় না, তখন লাদাখের রেচিনলা পাসে -30 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকা জওয়ান জানে দেশপ্রেমের আসল দামটা ঠিক কত। আজ এই কথাটা বলে শুরু করছি কারণ এই মুহূর্তে সেনা বনাম পলিটিক্যাল ক্লাস, সেনা বনাম প্রশাসন যে বিতর্ক শুরু হয়েছে, তাতে আমাদের একটাই প্রশ্ন, সত্যি কথাটা কে বলছে? কার কথা? একজন ডিফেন্স সাংবাদিক হিসেবে, একজন এক্স এনসিটি সিনিয়র আন্ডার অফিসার হিসেবে, একজন ভারতীয় হিসেবে কার কথাটা মানব? একজন প্রাক্তন সেনাপ্রধানের, না এই মুহূর্তে আমাদের দেশের পলিটিক্যাল ক্লাসের যারা কি বলছেন কিছুই বুঝতে পারছি না। আজ আমরা এক এমন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যা আমাদের সিস্টেমের খোলনলচে নাড়িয়ে দিচ্ছে। ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নরভানে একটি বই লিখেছেন। সেই বইটির নাম 4 স্টার্স অফ ডেস্টিনি। কিন্তু সেই বইয়ের পাণ্ডুলিপি আজ প্রতিরক্ষা মন্ত্রকের আলমারিতে বন্দী। এই বইটা ছাপা হয়নি। আমাদের প্রশ্ন, সীমান্তে জওয়ানদের বীরত্ব কি কেবল ভোটের বাক্সে ডিভিডেন্ড পাওয়ার হাতিয়ার? আজ আমরা সেই পর্দার আড়ালের গল্প বলবো, যা শুনলে আমার আপনার দুজনেরই একটু হয়তো লজ্জা লাগবে। ভাবুন তো, রাত তখন 10:10। চীনা ট্যাঙ্ক আমাদের পোস্ট থেকে মাত্র 500 মিটার দূরে দাঁড়িয়ে। আপনি সেনাপ্রধান, আপনি জানেন এক মুহূর্তের দেরি মানেই বিপর্যয়। কিন্তু আপনাকে অপেক্ষা করতে হচ্ছে দিল্লি থেকে একটা ফোন আসবে সেই ফোনের জন্য। কেন সেনাপ্রধানকে 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হলো একটি চূড়ান্ত নির্দেশের জন্য? আমাদের রাজনীতিবিদরা কিংবা রাজনীতিকরা কি রণক্ষেত্র চেয়েও বেশি গুরুত্ব দেন কূটনৈতিক ফাইল চালাচালিকে? আজ এই সত্যের গভীরে ঢুকব। এই সত্য সামনে এলো কিভাবে? গালওয়ানে 2020 সালে যা হয়েছিল তা নিয়ে বিস্তারিতভাবে কেউ কিছু বলেনি। গালওয়ানে ঠিক কি হয়েছিল সত্যি আমরা এখনো জানি না। কিন্তু জেনারেল এন নারাভানে, যিনি সেই সময় সেনার প্রধান ছিলেন, সেনাপ্রধান 4 স্টার জেনারেল, আতিপাতি লোক নন, সেনার সর্বোচ্চ মানুষটি, তিনি একটি বই লিখেছেন 4 স্টার্স অফ ডেস্টিনি, যা এখনো প্রকাশিত হয়নি। কিন্তু এই বইয়ের কিংবা এই পাণ্ডুলিপির একটি অংশকে কোট করেন রাহুল গান্ধী সংসদে। লোকসভায় রাহুল গান্ধী একটি ম্যাগাজিন হাতে দাঁড়িয়ে পড়লেন। অন্যদিকে রাজনাথ সিং, অমিত শাহ সবাই গর্জে উঠলেন এটা বলে, বইটি তো প্রকাশই হয়নি, আপনি কি পড়ছেন? সংসদের সেই ধুমধুমাই লড়াই, যেখানে নিয়ম আর সত্যের মারপ্যাচে সাধারণ মানুষ বসে বসে ভাবছে সেনাকে নিয়ে কি শুধুই রাজনীতি হয়? আমাদের ইন্ডিয়ান আর্মি কি রাজনীতির বোড়ে নাকি? কি হয়েছিল সেদিন সংসদে? রাহুল গান্ধী কি পড়ছিলেন, তার পরিপ্রেক্ষিতে কিভাবে রিয়্যাক্ট করলেন প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেখুন। From the memoirs of Army Chief Naravane, and I'd like you to listen nicely. You will understand exactly who is patriotic, who is not. It'll take a little while. So this is about when 4 Chinese tanks were entering Indian territory. They were taking a ridge in Doklam, and the army chief writes, and I quote from an article that is quoting his book, "Sir, ये guaranteed authentic है। इसमें नारावाने जी ने कहा है कि उनका मेमोआर है, उसे सरकार पब्लिश नहीं होने दे रही है, इसमें सब लिखा है। और मैं सिर्फ इसमें से 5 लाइन पढ़ना चाहता हूं, जिसमें नारावाने जी ने राजनाथ सिंह के बारे में और मोदी जी के बारे में बोला है। 100% authentic, 100% authentic. No, sir. No, sir. No, we only started. No.
He is not yielding. He is not yielding. Sir, sir, this is not. He is not yielding. The LRP is not yielding. He is on the foot. Defense minister cannot involve. How about it? He is only starting. क्या वह He is only पुस्तक starting. प्रकाशित हुई है जिसमें यह सब सारी बातें What उन्होंने is this? लिखी हैं? यदि प्रकाशित हुई है तब तो आप उसका उल्लेख करिए, नहीं प्रकाशित हुई है तो उल्लेख करने का कोई औचित्य नहीं है। अध्यक्ष महोदय, गुमराह करने की कोशिश न करें और यहाँ अनावश्यक बातों का उल्लेख नहीं किया जाना चाहिए। राहुल प्रियंका गांधी जी ने भी एक बात बोली थी तो उन्होंने ऑथेंटिक उस किताब को यहाँ पर टेबल पे किया। এবার প্রশ্ন হচ্ছে এরপরেই দেখুন অমিত শাহ তিনিও ওখানে দাঁড়িয়ে পড়েছিলেন যে কিভাবে এটা পড়ছে, এটা প্রকাশই হয়নি। আমাদের প্রশ্ন তো এখানেই প্রকাশ হচ্ছে না কেন? জেনারেল নারাভনে মিনিমাম 2 বছর আগে এই বইটি লিখেছেন, একটি প্রকাশনী সংস্থা এর বরাতও নিয়েছে, পাণ্ডুলিপি রেডি, বই প্রকাশ হচ্ছে না নিয়মের মারপ্যাচে। হু উইল রাইট আর মিলিটারি হিস্ট্রি, আ বাঞ্চ অফ পলিটিশিয়ানস অর আর জেনারেলস? আজ এই প্রশ্ন আমরা এখানে বসে তুলছি কারণ আমাদের সামরিক ইতিহাস লেখার সবচেয়ে শ্রেষ্ঠ কলম কারা ধরেন? সামরিক প্রধানরা, সেনা প্রধানরা। তো তারা লিখবে না তো কে লিখবে? দিল্লির ঠান্ডা গড়ে হাওয়া খেতে থাকা পলিটিশিয়ানরা। এই ধুন্ধুমার লড়াই যেখানে নিয়ম আর সত্যের মারপ্যাচে সাধারণ মানুষ প্রশ্ন করছে সেনাকে নিয়ে কি ডার্টি পলিটিক্স শুরু হয়ে গিয়েছে? এই বিতর্কের গভীরেই যাব। একবার দৃশ্যটা কল্পনা করুন, দেশের লোকসভা যেখানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করছেন যে জেনারেল নারাভনের আত্মজীবনীতে এমন কিছু তথ্য আছে যা দেশের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তোলে। তিনি একটি ম্যাগাজিনের একটি আর্টিকেল উদ্ধৃত করতে চাইছেন, কিন্তু সঙ্গে সঙ্গে সরকারি বেঞ্চ থেকে প্রবল বাধা এলো। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি প্রশ্ন তুললেন, যে বই এখনো প্রকাশিতই হয়নি, যা এখনো জনগণের হাতে আসেনি, তা আপনি সংসদে পাঠ করেন কিভাবে? মশাই, রাজনীতির এই কাদা ছোঁড়াছুড়ি নতুন কিছু নয়, কিন্তু যখন একজন প্রাক্তন সেনাপ্রধানের কলমকে আইনি জালে আটকে রাখা হয় তখন প্রশ্ন ওঠে সত্যিটা ঠিক কি? রাহুল গান্ধী বলছেন এটি 100% অথেন্টিক, সরকার বলছে এটা মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমাদের সিস্টেম কি এতটাই দুর্বল যে একটা অপ্রকাশিত বইয়ের কয়েকটা পাতা পুরো সংসদকে স্তব্ধ করে দেয়? কেন সরকার 1 বছরের বেশি সময় ধরে এই পাণ্ডুলিপিটি আটকে রেখেছে? ন্যাশনাল সিকিউরিটি নাকি পলিটিক্যাল ইমেজ, কোনটা বেশি জরুরি? ঠিক কী ঘটেছিল সেই রাতে যখন ভারত ও চীন যুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে গিয়েছিল গালওয়ানের কিছু ছবি দেখবেন, এই ছবিগুলো 100% অথেন্টিক। এগুলো গালওয়ানের ছবি। দেখুন যে ফেস অফ হয়েছিল সেই সময় চীন এবং ভারতীয় সেনার মধ্যে 2020-তে গালওয়ানে, সেই ছবিগুলো দেখুন, এই ফেস অফ হয়েছিল। কেন জেনারেল নারাভনেকে মাঝরাতে অজিত ডোভাল আর রাজনাথ সিংকে ফোন করতে হয়েছিল? 31শে আগস্ট 2020, স্থানটি পূর্ব লাদাখ, সময় রাত 8:15। নর্দার কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল যোগেশ যোশী খবর পেলেন 4টি চীনা ট্যাঙ্ক রেচিনলা পাসের দিকে এগোচ্ছে কোনো প্ররোচনা ছাড়াই। চীনা বাহিনীর এই আগ্রাসন ভারতীয় সেনাকে হতভম্ব করে দেয়। জেনারেল নারভানে খবর পাওয়া মাত্রই সক্রিয় হন। রাত 8:30 তিনি রাজনাথ সিং এবং এনএসএ অজিত ডোভাল এবং সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে যোগাযোগ করেন। আর এখানেই শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা। রাত 9:10 খবর আসে ট্যাঙ্ক মাত্র 1 কিলোমিটার দূরে। 9:25 আবার ফোন, স্পষ্ট নির্দেশের জন্য। স্যার, আমরা কি ফায়ার করব? জেনারেল জানতে চাইছেন, কিন্তু কোনো স্পষ্ট আদেশ আসছিল না। জেনারেল তার মেমোয়ারে লিখেছেন যে 10:10 ট্যাঙ্কগুলো যখন মাত্র 500 মিটার দূরে, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে আর্টিলারি ফায়ার ছাড়া তাদের থামানো সম্ভব নয়। অথচ চূড়ান্ত নির্দেশ এলো রাত 10:30 যখন প্রধানমন্ত্রী মোদি বলেন, যা ঠিক মনে হয় করো। এই 2.25 ঘন্টার বিলম্ব কেন? এটাই জেনারেল নারভেনের মেমোয়ারে কিংবা তার বইয়ে লেখা রয়েছে। আমাদের নেকদারা কি তখনও ভাবছিলেন যে চীনার সঙ্গে কিংবা চীনাদের সঙ্গে চা চক্রে বসবেন? দেশের সুরক্ষা কি কোনো ওয়েটিং লিস্টের বিষয় হতে পারে?
এই প্রশ্নগুলো আবারও তুলছি, আবারও একবার আপনাদের বলবো, সেদিন 20th অগস্ট জেনারেল নারভানে তার বইতে কি লিখেছেন এক এক করে দেখুন। রাত 8:15 নর্দার কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল যোগেশ যোশী খবর পান যে পদাতিক বাহিনীর সহায়তায় 4টি চীনা ট্যাঙ্ক ভারতীয় অবস্থানের দিকে এগিয়ে আসছে। রাত 8:30 জেনারেল নারভানে জরুরি নির্দেশের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস তাদের সঙ্গে যোগাযোগ করেন। রাত 9:25 চীনা ট্যাঙ্কগুলো ক্রমশ কাছে চলে আসায় সেনাপ্রধান পুনরায় প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করেন এবং স্পষ্ট নির্দেশ চান, বলেন ক্লিয়ার অর্ডার্স দিন। রাত 10:10 ট্যাঙ্কগুলো ভারতীয় অবস্থান থেকে মাত্র 500 মিটার দূরে চলে আসে। সামরিক বাহিনী চিহ্নিত করে যে এই মুহূর্তে একমাত্র মিডিয়াম আর্টিলারি ফায়ার কিংবা লং রেঞ্জ গান ফায়ার, মাঝারি কামানের গোলাবর্ষণ দিয়েই এদেরকে থামানো সম্ভব। আবার ফোন করছেন, বলেন অর্ডার্স দিন। রাত 10:30 অবশেষে প্রথম সতর্কবার্তা পাওয়ার 2 ঘন্টা 15 মিনিট পর প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী মোদির নির্দেশটিকে সেনাপ্রধানকে জানান। কি ছিল সেই নির্দেশ? আপনারা কিংবা আপনার যা সঠিক মনে হয় তাই করুন। এটি ক্যারাভান বলে একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আপনাদের এটাও জানিয়ে রাখি, ক্যারাভান ম্যাগাজিন, তাদের ম্যাক্সিমাম ফান্ডিং আমেরিকা থেকে আসে। এটি আদতে আসল রাহুল গান্ধী যে ম্যাগাজিনটার কথা বলছিলেন আসল ম্যানুস্ক্রিপ্ট কিনা আমরা জানি না, কারণ বইটি এখনো পাবলিশ হয়নি। বইটির কভার দেখতে পাচ্ছেন, বইটি দেখতে পাচ্ছেন, বইটি এখনো আইনি জটিলতায় সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আটকে রয়েছে প্রতিরক্ষা দফতরে। যতদিন না এই বইটি প্রকাশিত হবে কে ঠিক কে ভুল আমরা কিছু জানতে পারবো না। কিন্তু প্রশ্ন উঠছে যে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে সংসদে এই রাজনীতি চলবে এবং আমরা সেটা অ্যালাউ করব? জেনারেল নারাভনে কি বলছে? এরই মাঝখানে জেনারেল নারাভনের একটি বক্তব্য আমরা পেয়েছি। ঠিক কি হয়েছিল গালওয়ানে, জেনারেল নারাভনের মুখে সেদিনের ঘটনা শুনুন। So what happened in Galwan, sir? As I said, we have been always patrolling up to PP-15, but they were trying to stop us from going to a traditional patrolling point. And that was totally unacceptable to us. And to stop us from coming, they had established a small outpost, you can say, just 2 tents. And we objected very vehemently to that. But This was in May 2020. It was ongoing. Ongoing, okay. It was going on. So we objected vehemently to that, but they were adamant that they would not go back. And therefore we had to be more assertive, and that is when they also came with additional strength, and the entire clash happened in that area of short of, means on our side of PP-15, but as a result we were able to make sure that they go back. জেনারেল নারাভনে কিন্তু স্পষ্ট বলছেন গালওয়ানে সেই সময় চীনা আগ্রাসন শুরু হয়েছিল। আর শুধু চীনা আগ্রাসন নয়, অগ্নিপথ প্রকল্পটি কি সত্যি সেনার মস্তিষ্ক প্রসূত নাকি রাজনৈতিক স্বার্থে চাপিয়ে দেওয়া কোনো বোঝা? জেনারেল নারাভনে এই প্রকল্পে কতটা খুশি ছিলেন? 2022 সালে যখন অগ্নিপথ স্কিম আনা হলো, সরকার বলেছিল এটা সেনারুণ্যের জন্য বৈপ্লবিক পদক্ষেপ, কিন্তু জেনারেল নারাভনের বইয়ের ফাঁস হওয়া অংশ বলছে অন্য কথা। বইটিতে কিংবা পাণ্ডুলিপিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সেনার পেশাদার পরামর্শকে উপেক্ষা করে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। রাজনৈতিক স্তরে বিরোধী দল অভিযোগ করেছে যে সরকার সেনাকে একটি ঠিকা শ্রমিকের কারখানায় পরিণত করতে চাইছে। আমাদের প্রশ্ন, যে জওয়ান সীমান্তে নিজের প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাকে কি 4 বছরের কন্ট্রাক্টে রাখা সাজে? জেনারেল নারভানে যদি সত্যি এই বিষয়ে সমালোচক কিছু লিখে থাকেন তবে তা সামনে আসা কি অপরাধ নাকি? সরকার কি ভয় পাচ্ছে যে তাদের সত্য সামনে এলে তাদের মাস্টার স্ট্রোক নীতি ধুলোয় মিশে যাবে? সেনাকে রাজনীতি থেকে দূরে রাখুন, বারবার বলছি। সেনার নীতি নির্ধারণ করার অধিকার সেনারই থাকা উচিত। এসি রুমে বসা বিউরোক্র্যাটদের নয়, নেতাদের তো নয়। আর যদি নেতাদেরই নির্ধারণ করতে হয় দেন গো 3 বছর ম্যান্ডেটরি সার্ভ করে আসুন গ্লেশিয়াল রিজিয়ন্সে, हड्डी गला के आओ, फिर सुनेंगे बातें।
গো অ্যান্ড স্ট্যান্ড ওয়ার ইট ম্যাটার্স দ্য মোস্ট। -30-তে দাঁড়ান, -30-তে দাঁড়িয়ে শত্রুপক্ষের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আসুন, তারপর রাজনীতি করুন, শুনবো আপনার কথা। কিন্তু তার আগে যতদিন না সেটা করতে পারছেন, যতদিন না আমাদের দেশের নেতারা ট্রেনিং নিয়ে আমাদের বর্ডার আউটপোস্টে সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাটলিস্ট 6 মাস থেকে 3 বছরের টেনিওর সার্ভ করছেন, ততদিন প্লিজ হাত জোড় করে বলছি, সেনাকে রাজনীতির বাইরে রাখুন। একটি বইকে আটকাচ্ছেন, কার বই? ভারতের প্রাক্তন সেনা প্রধানের বই। কেন? সিকিউরিটি ক্লিয়ারেন্স 1 বছরেও হলো না। সেনার পেনশন রুল কি এখন সত্য গোপন করার অস্ত্র হয়ে উঠেছে? 2021 সালে সরকার সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন রুলসে একটি বড় পরিবর্তন আনে। সেখানে বলা হয়েছে গোয়েন্দা বা নিরাপত্তা দপ্তরে কোনো প্রাক্তন আধিকারিক সরকারের অনুমতি ছাড়া কোনো তথ্য প্রকাশ করতে পারবে না, অন্যথায় তার পেনশন আটকে দেওয়া হবে। এটা কি কণ্ঠরোধ করা হয় বলে? জেনারেল নারাবনে তার 4 দশকের কেরিয়ারে যা দেখেছেন তা কি আমাদের দেশের মানুষের জানার কোনো অধিকার নেই? সরকার বলছে এটা ন্যাশনাল সিকিউরিটি, কিন্তু আমরা জানি সেনার অনেক গুরুত্বপূর্ণ অপারেশন নিয়ে আগেও বই লেখা হয়েছে, অপারেশন সিঁদুর নিয়ে বই লেখা হয়েছে। তাহলে এই বইটিতে এমন কি আছে যা প্রকাশ করতে 1 বছর লাগছে? ক্যারাভ্যান ম্যাগাজিন যে অংশটি দিয়েছে, ছেপেছে, তা কি সত্য? যাচাই তো তখনই হবে যখন জেনারেল নারভানের বইটা সামনে আসবে। যদি তথ্য ভুল হয় তবে সরকার কেন স্পষ্টভাবে তা খণ্ডন করছে না? কেন অ্যাকশন নিচ্ছে না ক্যারাভ্যানের এগেনস্টে? পেনশন বন্ধ করার হুমকি দিয়ে কি একজন সেনাপতির মুখ বন্ধ করা যায়? এই প্রশ্নগুলোই থাকবে। সত্য, সেনার সত্য চাপা দিয়ে রাখা যায় কি, নাকি চাপা দিয়ে রাখলে একদিন আগ্নেয়গিরির মতো সেটা ফেটে বেরোবে? সংসদে যখন একে অপরকে নেতারা দেশ বিরোধী বলে গালাগালি দেন, তখন সাধারণ মানুষ কার ওপর ভরসা রাখবে বলুন তো? কেন সত্য শোনার ধৈর্য নেই আমাদের জনপ্রতিনিধিদের? লোকসভায় বিজেপি সাংসদ তেজস্বী সূর্য কংগ্রেসের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন, রাহুল গান্ধী পাল্টা দিলেন জেনারেলের বইয়ের তথ্য দিয়ে। দুজনেই দেশপ্রেমের ঝান্ডা নিয়ে কড়াকড়ি করছেন, যেন দেশপ্রেম এদের পৈতৃক সম্পত্তি। কিন্তু এই তর্কের মাঝখানে দেশের সুরক্ষাটা আসল প্রশ্ন, সেটাই হারিয়ে যাচ্ছে। স্পিকার ওম বিড়লা রুল 349 এবং রুল 353-র দোহাই দিয়ে রাহুল গান্ধীর বক্তব্য আটকে দিচ্ছেন। মশাই, নিয়ম কি কেবল বিরোধীদের থামানোর জন্য? যখন ট্রেজারি বেঞ্চ থেকে বিরোধীদের অ্যান্টি ন্যাশনাল বলা হয়, তখন কি কোনো নিয়ম লঙ্ঘিত হয় না? আমাদের সংসদ আজ এক অভূতপূর্ব থিয়েটারে পরিণত হয়েছে, যেখানে স্ক্রিপ্টেড সংলাপ চলে, কিন্তু আসল সত্য যা সেনার জবানিতে আছে তা শুনতে কেউ রাজি না। আপনারা কি সেনাকে স্রেফ নিজেদের স্বার্থে ব্যবহার করবেন মিস্টার পলিটিশিয়ানস, নাকি সেনার কথাও শুনবেন? গালওয়ানে চীনা টেন্ট এবং PP-15 পয়েন্টের আসল সত্যটা নিজেই বলছেন জেনারেল নারাবনে একটি পডকাস্টে, সেটাও শোনালাম আপনাদের। কেন সরকার রক্ষণাত্মক মুডে আছে? জেনারেল নারভানে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে চীনা সৈন্যরা PP-15 পয়েন্টে আমাদের প্রথাগত টহলদারিতে বাধা দিচ্ছিল। তাহলে তার বই ছাপা হচ্ছে না কেন? সেনা কি শুধুই রাজনীতির একটি আঙ্গিক? সেনাকে নিয়ে কি শুধুই রাজনীতি হবে? আজ এই বলেই শেষ করছি। প্রশ্নটা অত্যন্ত গভীর, প্রশ্নটা অত্যন্ত জরুরি। কিপ দি আর্মি আউট অফ দ্য পলিটিক্স। বারবার বলা হয়, করা হয় কি? ভারতীয় সেনা যেন ভারতের রাজনীতির বোড়ে না হয়ে যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।